নমস্কার বন্ধুরা, পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে আমরা একটি কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমরা কিভাবে ট্রেডিং করতে হয় একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি ধাপে ধাপে শিখব। সবার আগে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। আসুন শুরু করা যাক। আজকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিসিস কী, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সাথে এর কী পার্থক্য, কেন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস শেখা প্রয়োজন, সেইগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। আমরা সবাই বাজার করতে যাই। এরকমই একটি দিনে আমরা সকালবেলা বাজার করতে গেলাম। বাজারে আমরা মাছ কিনতে গেলাম। এবার বাজারে গিয়ে দেখি অনেক মাছের দোকান আছে। এরকম করে করে 10টি মাছের দোকান আছে। এবার আমাদেরকে যদি ভালো মাছ কিনতে হয় এবং কম দামে কিনতে হয়, তখন আমরা কিভাবে কিনব? এতগুলো দোকানের মধ্য থেকে কিভাবে বুঝবো কোন দোকানে মাছ ভালো পাওয়া যায়? আমাদের কাছে দুটো প্রসেস থাকে। প্রথম প্রসেস কি না, আমরা প্রত্যেকটি দোকানে যাব এবং প্রত্যেকটি দোকানে গিয়ে দেখব সেই দোকানের কি কি মাছ আছে, মাছের কোয়ালিটি কেমন, অর্থাৎ মাছ ভালো না খারাপ, এবং মাছের দাম কেমন, অর্থাৎ কম দাম নিচ্ছে না বেশি দাম নিচ্ছে। এই করে করে আমরা এই 10টি দোকানে ঘুরে ঘুরে দেখব। তারপর সিদ্ধান্ত নেব যে কোন দোকানে আমরা মাছ কিনব। আরেকটি পদ্ধতি আছে কি না, আমরা প্রথমে দেখব যে কোন মাছের দোকানে বেশি ভিড়। যেই মাছের দোকানে সবচেয়ে বেশি ভিড় থাকবে, অর্থাৎ বেশি সংখ্যক মানুষ সেই দোকানে কিনছে, তার মানে কি নিশ্চয়ই সেই দোকানে ভালো মাছ পাওয়া যাচ্ছে এবং কম দামে পাওয়া যাচ্ছে। তো আমরা সেই দোকানে যেয়ে মাছ দেখে মাছ কিনব। আমরা যদি 1 নম্বর পদ্ধতিটা দেখি, এইটা অনেকটা সেই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মতো। অর্থাৎ কোন কোম্পানিতে ইনভেস্ট করব, আদৌ সেই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত কি না, সেইটা জানার জন্য আমাদেরকে কি করতে হয়? ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয় সেই কোম্পানির। অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে আমাদেরকে কি কি দেখতে হয়? পিই রেশিও, অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও, পিবি রেশিও, প্রাইস টু বুক ভ্যালু রেশিও, রিটার্ন অন ইকুইটি, কারেন্ট রেশিও, প্রফিট আফটার ট্যাক্স মার্জিন, তারপরে সেই কোম্পানির রেভিনিউ কেমন, সেই কোম্পানির বোরোয়িংস অর্থাৎ কত লোন নিয়েছে, এই সমস্ত জিনিসগুলো দেখে তারপর সিদ্ধান্ত নিতে হয় যে আদৌ ওই কোম্পানিতে আমাদের ইনভেস্ট করা চলবে কি না। এই সমস্ত কিছু ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে যাবতীয় আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়েছি আগেই। আপনারা যদি ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওগুলি একবার দেখে নেবেন। আশা করি তারপর কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এবার এই 2 নম্বর পদ্ধতিতে আমরা কি দেখলাম না, যেই দোকানে বেশি ভিড় থাকবে আমরা সেই দোকানে যাব এবং সেখান থেকেই মাছ কিনে নেব। এইটা অনেকটা টেকনিক্যাল অ্যানালিসিসের মতো। টেকনিক্যাল অ্যানালিসিসে আমাদের বেশি সময় দিতে প্রয়োজন হয় না, কম সময়েই আমরা বুঝে নিতে পারি যে কোন কোম্পানির শেয়ার নিয়ে আমাদের ট্রেড করা উচিত। ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে আমাদের অনেক সময় লাগে। এতগুলো জিনিস আছে, এই সবগুলো সম্পর্কে দেখে তবেই আমরা বিবেচনা করতে পারবো যে ওই কোম্পানি আদৌ ওপরের দিকে যাবে, অর্থাৎ শেয়ার প্রাইস বাড়বে নাকি শেয়ার প্রাইস কমবে। ট্রেডিং যখন করব সেটা খুব কম সময়ের জন্য হবে। ইনভেস্টিংয়ের মতো অত সময়ের জন্য আমরা ট্রেডিং করব না। ইনভেস্টিং কী হয়, 5 বছর 10 বছর সময়ের জন্য আমরা কি করি, আমাদের টাকা কোম্পানিতে ইনভেস্ট করি, যার জন্য আমাদেরকে এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর অনেকটাই ভরসা করতে হয়। কিন্তু ট্রেডিং খুব কম সময়ের জন্য হয়। তাই কম সময়ে কিভাবে কোনো কোম্পানির স্টক কেমন পারফর্ম করছে সেইটা আমাদেরকে জানতে গেলে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর ভরসা করে থাকলে চলবে না। সেই জন্যই এখানে আমাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিস শেখা প্রয়োজন। আসুন একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে কেন টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। উদাহরণ হিসেবে আমরা এইচডিএফসি ব্যাংকের শেয়ার নিয়ে আলোচনা করছি। আমি কোনো রেকমেন্ডেশন করছি না যে আদৌ এই স্টক নেওয়া উচিত কিনা, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই উদাহরণটি নিয়েছি। আমরা যদি এইচডিএফসি ব্যাংকের আজকের দিনে অর্থাৎ 27শে নভেম্বর 2024 সালের ডেটা দেখি, তাহলে দেখতে পাবো আজকে এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রাইস কত চলছে? 1809 টাকা 50 পয়সা, অর্থাৎ 1810 টাকার কাছাকাছি। এবার আমরা যদি কালকের দিনে অর্থাৎ 28শে নভেম্বর 2024 সালে ট্রেড করতে চাই, অর্থাৎ শেয়ার কেনা বেচা করতে চাই এবং সেখান থেকে যদি প্রফিট করতে চাই, তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে এই স্টকটি অর্থাৎ এই স্টকের শেয়ার প্রাইস কালকে কোন দিকে যাবে, অর্থাৎ 28 তারিখ কোন দিকে যাবে, ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। যদি ওপরের দিকে যাবে মনে হয় তখন আমরা কি করব, বাই করব, অর্থাৎ আমরা এখানে কিনব এবং যখন শেয়ার প্রাইস উপরের দিকে যাবে অর্থাৎ এখানে কোনো একটা জায়গায় আমরা সেটাকে বিক্রি করে দেবো, যার ফলে কি হবে, আমাদের প্রফিট হবে। আমরা সবাই প্রফিট করার জন্যই শেয়ার বাজারে এসেছি। এবার আমার যদি আজকে মনে হয় যে কালকে শেয়ার প্রাইস দাম কমবে, অর্থাৎ শেয়ার প্রাইস নিচের দিকে যাবে, তখন আমরা কি করব কালকে, তখন আমরা এখানে সেল করব। কারণ আমরা জানি
প্রফিট করতে গেলে আমাদেরকে বেশি দামে সেল করতে হবে এবং কম দামে বাই করতে হবে। তাহলে এই 1810-এ যদি আমরা সেল করে দিই এবং তারপর যদি শেয়ার প্রাইস কমে, অর্থাৎ কমে যদি 1800-র কাছে চলে আসে কিংবা আরও নিচে কমে যায়, তখন আমরা কি করব? বাই করে নেব। তাহলে এই সেল করলাম প্রথমে, তারপর বাই করলাম, যার ফলে কি হচ্ছে না আমাদের প্রফিট হবে। তো এই প্রফিট করার জন্য আমাদেরকে জানতে হবে যে কালকে শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। এবার এটা আমরা কিভাবে বুঝবো? এই এইচডিএফসি ব্যাংকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে নিশ্চয়ই বসে যাব না, কারণ আমরা এখানে ইনভেস্ট করছি না, আমরা করছি ট্রেডিং। সেই জন্য আমাদেরকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তাই এই যে লাল সবুজ জিনিসগুলো দেখছেন, এইগুলোকে বলা হয় ক্যান্ডেল স্টিক। এইগুলো সম্পর্কে আমরা একটু পরেই আলোচনা করব। তো এই ক্যান্ডেল স্টিক দেখে আমরা বুঝবো যে কালকে শেয়ার প্রাইস কোন দিকে যাবে, ওপরের দিকে নাকি নিচের দিকে। সেরকমভাবে আমরা আমাদের কালকে ট্রেড প্ল্যান করবো, অর্থাৎ কালকে বাই করব নাকি সেল করব সেটা ঠিক করব। এবার এই ফিউচার প্রাইস মুভমেন্ট, অর্থাৎ কালকে শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, এটি ধারণা করতে হলে আমাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে। এই টেকনিক্যাল অ্যানালিসিস হলো সোজা কথায় অতীত দেখে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করা। অর্থাৎ আগে শেয়ার প্রাইস কিভাবে মুভ করেছে এবং সেটা থেকে বোঝার চেষ্টা করা যে আগামী দিনে অর্থাৎ কালকে এই শেয়ার প্রাইস কোন দিকে মুভ করবে, ওপরের দিকে নাকি নিচের দিকে। এটা বোঝার জন্যই আমাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে। আসুন উদাহরণের মাধ্যমে একটা বোঝার চেষ্টা করি। ধরলাম দুটো ছেলে, একজনের নাম অনিরুদ্ধ, আরেকজনের নাম ধরলাম রাজু। দুজনেই স্কুলে পড়ে। এবার অনিরুদ্ধ পড়াশোনায় খুব ভালো, রাজু পড়াশোনায় অতটা ভালো না, খারাপ। এবার এরা অনিরুদ্ধ প্রথম থেকেই অর্থাৎ ক্লাস 1 থেকেই ভালো রেজাল্ট করে করে এসেছে, আর রাজু এই ক্লাস 1 থেকেই খারাপ রেজাল্ট করে করে এসেছে। এবার ওরা দুজনেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এবার অনিরুদ্ধ পরীক্ষা দেওয়ার পর কী রেজাল্ট হবে এবং রাজুর পরীক্ষা দেওয়ার পর কী রেজাল্ট হবে সেটা আমরা কিভাবে বুঝবো? অ্যাটলিস্ট ধারণা করব কিভাবে? না, অনিরুদ্ধ ক্লাস 1 থেকেই আমরা জানি ফার্স্ট, তাই আমরা এক্সপেক্ট করব যে মাধ্যমিকেও সে ভালো রেজাল্ট করবে। এটা আমরা কিভাবে বুঝতে পারছি? অনিরুদ্ধর পাস্ট রেকর্ড দেখে, অর্থাৎ আগে সে কীরকম রেজাল্ট করেছে সেটা দেখে আমরা ধারণা করতে পারছি যে তার মাধ্যমিক পরীক্ষার ফল কেমন হবে। মাধ্যমিক পরীক্ষার ফল কিন্তু এখনও ঘোষণা হয়নি, সে সবেমাত্র পরীক্ষা দিয়েছে, কিন্তু আমরা একটা ধারণা করছি যে তার মাধ্যমিকের রেজাল্ট কীরকম হবে। স্বাভাবিকভাবে আমরা এক্সপেক্ট করতে পারি তার মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে। এবার রাজুর ক্ষেত্রে আমরা কী করব? রাজু ক্লাস 1 থেকেই লাস্ট হয়ে এসেছে, ভালো পড়াশুনো করেনি, তাহলে আমরা কি এক্সপেক্ট করবো মাধ্যমিকে সে খুব ভালো রেজাল্ট করবে? নিশ্চয়ই না, আমরা তার কাছ থেকে ভালো রেজাল্ট এক্সপেক্ট করবো না, কারণ তার রেকর্ড অর্থাৎ বিগত ক্লাসগুলোতে তার রেজাল্ট দেখলে জানা যাবে যে সে ভালো ফল করেনি। শেয়ারের ক্ষেত্রেও টেকনিক্যাল অ্যানালিসিস একই ভূমিকা পালন করে। টেকনিক্যাল অ্যানালিসিস অর্থাৎ তারই একটি ভাগ শেয়ার প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশন দেখে অর্থাৎ ওই শেয়ার আগে অর্থাৎ অতীতে কীরকম মুভ করেছে এবং কোন দিকে মুভ করেছে, কখন কিভাবে ওপরে গেছে অর্থাৎ শেয়ার প্রাইসের দাম বেড়েছে নাকি নিচে গেছে অর্থাৎ শেয়ার প্রাইসের দাম কমেছে, সেটা সম্পর্কে একটা ধারণা করার জন্যই আমাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিস শেখার দরকার। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্ষেত্রে যেমন আমাদের হোয়াই সম্পর্কে জানা প্রয়োজন, অর্থাৎ কেন আমরা ওই কোম্পানিতে ইনভেস্ট করছি, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে আমাদের হোয়াই অতটা ইম্পর্টেন্ট না, আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাউ এবং হোয়েন, অর্থাৎ শেয়ার প্রাইস কখন মুভ করছে এবং কিভাবে মুভ করছে, সেইটা থেকেই ধারণা করা যাবে যে কালকে এই শেয়ার কোন দিকে যাবে, ওপরের দিকে নাকি নিচের দিকে। আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখি ফান্ডামেন্টাল অ্যানালিসিস, আর ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখি টেকনিক্যাল অ্যানালিসিস। অনেকে ইনভেস্টিংয়ের ক্ষেত্রেও টেকনিক্যাল অ্যানালিসিসকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস মতোই গুরুত্ব দেয়। এবার ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলছে এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে, অর্থাৎ এইচডিএফসি ব্যাংক কোম্পানি ভালো পারফর্ম করছে, অর্থাৎ সে ভালো প্রফিট করছে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আমরা বুঝতে পারছি যে এই এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে। এবার টেকনিক্যাল অ্যানালিসিস করেও আমরা দেখতে পাবো যে তার প্রাইস ওপরের দিকে যাচ্ছে, অর্থাৎ প্রাইস ওপরের দিকে যাচ্ছে মানে কি না সেই শেয়ার ভালো পারফর্ম করছে, ভালো পারফর্ম করছে বলেই তো তার শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে, মানুষ বেশি করে ওই শেয়ার কিনতে চাইছে, যার জন্য সেই শেয়ারের ডিমান্ড বাড়ছে এবং ডিমান্ড যখনই বাড়ছে প্রাইসও তখনই বাড়ছে। তাহলে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস না করেও আমরা শুধুমাত্র সেই কোম্পানির শেয়ার প্রাইস অ্যানালিসিস করেও বুঝতে পারি যে সেই কোম্পানি কেমন পারফর্ম করছে, ভালো না খারাপ। এবার ওই কোম্পানির শেয়ার প্রাইস মুভমেন্ট অ্যানালিসিস করার জন্য অর্থাৎ প্রাইস ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে সেইটা জানার জন্য আমাদেরকে সবার আগে কী শিখতে হবে না ক্যান্ডেল স্টিক, অর্থাৎ এই যে লাল সবুজ এই যে জিনিসগুলো এগুলো কি, এইগুলোকে বলা হয় ক্যান্ডেল স্টিক।
এবার ক্যান্ডেলস্টিক কি না, কোনো নির্দিষ্ট সময়ে কোম্পানির শেয়ারের দাম অর্থাৎ শেয়ার প্রাইস যেই রেঞ্জের মধ্যে থাকে সেটির ভিজুয়াল রিপ্রেজেন্টেশনই হলো ক্যান্ডেলস্টিক। খুব কঠিন লাগলো না শুনতে? আসুন সহজভাবে উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরা যাক নভেম্বর 2024-এর শুরুতে অর্থাৎ 1 নভেম্বর 2024 তারিখে পেট্রোলের দাম ছিল 100 টাকা। তারপর নভেম্বরের 10 তারিখ পেট্রোলের দাম কমে হলো কত? 90 টাকা। তারপর নভেম্বরের 20 তারিখ পেট্রোলের দাম বেড়ে হলো কত? 120 টাকা। তারপর নভেম্বরের 30 তারিখ পেট্রোলের দাম আবার কমে কত হয়ে গেল না 110 টাকা। এবার এই যে নভেম্বর মাসে পেট্রোলের দাম কতটা বেড়েছে বা কমেছে এটাকে যদি আমরা একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে কিভাবে বোঝাবো? এখানে আমরা ক্যান্ডেলের মাধ্যমে বোঝার চেষ্টা করছি যে ক্যান্ডেল স্টিক দিয়ে যদি এটাকে বোঝানো হতো তাহলে কীরকম হতো। তাহলে শুরু হচ্ছে কি, নভেম্বরের 1 তারিখ পেট্রোলের দাম 100 টাকা, অর্থাৎ নভেম্বরের 1 তারিখ পেট্রোলের দাম শুরু হচ্ছে অর্থাৎ ওপেন হচ্ছে কত টাকায় না 100 টাকায়। এরপর কি হলো না দাম কমে হলো 90 টাকা। তাহলে এই 100 টাকা থেকে দাম কমে হলো 90 টাকা, দাম কমে এখানে এলো। তারপর নভেম্বরের 20 তারিখ দাম বেড়ে কত হলো 120 টাকা। তাহলে এই নভেম্বরের এটা ছিল কত? নভেম্বরের 10 তারিখ। এবার নভেম্বরের 20 তারিখ 90 টাকা থেকে দাম বেড়ে কত হলো না 120 টাকা, নভেম্বরের 20 তারিখ। তারপরে নভেম্বরের 30 তারিখ কী হলো না 120 টাকা থেকে দাম কমে হয়ে গেল আবার কত 110 টাকা। তাহলে আবার একবার আমি রিপিট করছি, নভেম্বরের 1 তারিখ পেট্রোলের দাম শুরু হলো 100 টাকা দিয়ে, নভেম্বরের 10 তারিখ পেট্রোলের দাম 100 টাকা থেকে কমে হয়ে গেল 90 টাকা, নভেম্বরের 20 তারিখ 90 টাকা থেকে দাম বেড়ে হলো 120 টাকা, আবার নভেম্বরের 30 তারিখ 120 টাকা থেকে দাম কমে কত হলো 110 টাকা। তাহলে নভেম্বর মাসে পেট্রোলের দাম কত বাড়লো? নভেম্বর মাসের 1 তারিখ পেট্রোলের দাম ছিল 100 টাকা, নভেম্বরের শেষে পেট্রোলের দাম হলো 110 টাকা। তাহলে পুরো নভেম্বর মাসে পেট্রোলের দাম 10 টাকা বেড়েছে। বোঝা গেল? এবার ক্যান্ডেলের মাধ্যমে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব না, ওপেন হয়েছে 100 টাকায়, তারপরে দাম কমেছে 90 টাকা অবধি, তারপর দাম বেড়েছে 120 টাকা অবধি, তারপরে আবার দাম কমেছে 110 টাকায়। তাহলে কতটা দাম বেড়েছে? ওভারঅল 100 থেকে 110 অর্থাৎ 10 টাকা বেড়েছে। তাহলে এই জায়গাটাই থাকবে বডি অর্থাৎ ক্যান্ডেলের বডি। ক্যান্ডেল কেমন দেখতে হয়? নর্মালি এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। এই যে মোটা অংশটা এটাকে বলা হয় ক্যান্ডেলের বডি অর্থাৎ শরীর। আর এই যে ওপরে নিচে কিংবা ওপরে এই যে সরু লাইনগুলো থাকে এগুলোকে বলা হয় উইক। এখানে তাহলে কি বোঝাচ্ছে না, তেলের দাম শুরু হয়েছিল নভেম্বর মাসে 100 টাকায় এবং শেষ হয়েছে 110 টাকায়, অর্থাৎ নভেম্বর মাসে এর দাম বেড়েছে। যেহেতু তেলের দাম বেড়েছে সেই জন্য এই বডিটা হবে সবুজ কালারের ধরে নিচ্ছি। এখানে যদি দাম কমে যেত অর্থাৎ 100 থেকে যদি 90-এ চলে আসতো, নভেম্বরের শেষে দাম যদি 90-এ ক্লোজ হতো তাহলে 100 থেকে 90 অর্থাৎ দাম কমেছে 10 টাকা, তখন এই বডিটা হতো লাল কালারের। অর্থাৎ সবুজ মানে দাম বেড়েছে, লাল মানে দাম কমেছে। এই তো হয়ে গেল বডি। এবার উইক কী করে আমরা ডিসাইড করব? উইক মানে হলো হাই আর লো, অর্থাৎ পেট্রোলের দাম কত কমেছিল, কততে এসেছিল 90 টাকা অবধি এসেছিল, তার নিচে তো আর নামেনি। যদি নিচে নামতো তাহলে আরও নিচে এই লাইনটা চলে আসতো। তাহলে পেট্রোলের দাম 90 অবধি গেছে, কত থেকে 100 থেকে, তাই এই নিচে এই লাইনটা 90 অবধি। পেট্রোলের দাম কত অবধি উঠেছে 120 অবধি, তাই ওপরে এই লাইনটা। 120 থেকে যদি 130 হতো তাহলে এই ওপরের লাইনটা আরও বেড়ে যেত। তাহলে আমাদের ক্যান্ডেলটা কীরকম দাঁড়াচ্ছে? অনেকটা এরকম। অর্থাৎ এইটা হচ্ছে ওপেন অর্থাৎ তেলের দাম শুরু হয়েছিল কত টাকা থেকে, এটা হচ্ছে ক্লোজ অর্থাৎ নভেম্বরের লাস্টে দাম কততে ক্লোজ হয়েছে, আর এটা হচ্ছে হাই আর এইটা হচ্ছে লো অর্থাৎ সে কতটা উপরে গেছে বা কতটা নিচে গেছে সেটা বোঝানো হয়েছে। কত সহজেই এই এত বড় কথা শুধুমাত্র এই ক্যান্ডেলের মাধ্যমে বোঝানো হয়ে গেল। এখানে টেকনিক্যাল অ্যানালিসিসে আমরা দেখব না যে কেন দাম কমছে বা বাড়ছে, তেলের দাম কেন কমছে, তেলের দাম কেন বাড়ছে, এসব নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমরা শুধু দেখব যে কখন এবং কিভাবে তেলের দাম বাড়ছে বা কমছে। এবার টাইম ফ্রেম কি আমরা সবসময় দেখতে পাবো পরবর্তীকালে এই টাইম ফ্রেম কথাটা উঠে আসছে। টাইম ফ্রেম মানে কিছুই না, এই যে সময়, আমরা কি বলেছিলাম কোনো একটা নির্দিষ্ট সময়ে শেয়ার প্রাইসের যা মুভমেন্ট হবে সেটাই ক্যান্ডেলস্টিক।
তাহলে এই টাইম ফ্রেম তাহলে কত হচ্ছে, এই এক মাসে 1 মান্থ, অর্থাৎ এই এক মাসে শেয়ার প্রাইস কতটা মুভ করেছে সেটাই ক্যান্ডেলের মাধ্যমে বোঝানো হয়েছে। তাহলে এইটা কি হবে, টাইম ফ্রেম 1 মান্থ। আসুন আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা সবাই বাজারে মাছ কিনতে যাই, আজকেও আমরা চিংড়ি মাছ কিনতে যাব, গিয়ে দেখব তার দাম কীভাবে ওঠানামা করছে এবং সেটা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা বাজারে মাছ কিনতে গেলাম, বাজার খুলছে কটায়, 9টা 15-তে। মাছের দাম শুরু হচ্ছে অর্থাৎ ওপেন হচ্ছে কত টাকা থেকে না, শুরুতে মাছের দাম অর্থাৎ 9টা 15-তে কত ছিল চিংড়ি মাছের দাম, 200 টাকা প্রতি কেজি। তারপর 10টা 15, তখন মাছের দাম কত, তখন মাছের দাম বেড়ে হয়ে গেল 300 টাকা প্রতি কেজি। এবার 12টা 15 সময় গেলাম, তখন বাজারে লোক কম থাকবে, যারা যারা মাছ বিক্রি করতে এসেছে তারা চাইবে তাদের মাছ বিক্রি হয়ে যাক, সেই জন্য তারা কম দামে হলেও সেই মাছগুলো বিক্রি করে দিতে চাইবে। যেহেতু তখন বাজারে খরিদ্দের কম, সেহেতু তারা দাম একটু কমিয়েও বিক্রি করে দিতে পারে। তখন ধরা যাক মাছের দাম হয়ে গেল কত, 100 টাকা প্রতি কেজি। এবার বাজার বন্ধ হবে, ধরছি 3টে 15-তে বাজার বন্ধ হবে, তখন তারা কি করবে না, মাছের দাম আর একটু বাড়িয়ে দেবে। কেন বাড়াচ্ছে আমরা সেই প্রশ্নে যাব না, এখানে আমরা শুধু দেখব কখন বাড়াচ্ছে এবং কীভাবে বাড়াচ্ছে। তাহলে প্রথমে মাছের দাম কত ছিল, 200 টাকা, তারপরে বেড়ে হলো 300 টাকা, তারপর কমে হলো 100 টাকা এবং বাজার বন্ধের সময় তার দাম হলো কত, 150 টাকা। তাহলে ওপেন হয়েছিল কত টাকা, 200 টাকায়, ক্লোজ হলো কত না 150 টাকায়, অর্থাৎ বাজার বন্ধ হলো 150 টাকায়। এবার এটাকে আমরা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে কীভাবে বোঝার চেষ্টা করব। এবার ক্যান্ডেল তৈরি হচ্ছে, প্রথমেই বাজার খুলছে অর্থাৎ ওপেন হচ্ছে কত দাম দিয়ে না, 200 টাকা প্রতি কেজি। তারপর 10টা 15 কী হচ্ছে, দাম বেড়ে হচ্ছে 300 টাকা প্রতি কেজি। তারপর কি হচ্ছে, দাম কমছে, দাম 300 টাকা থেকে কমে কত হলো না 100 টাকা প্রতি কেজি। প্রথমে বাড়লো, তারপর কমলো, তারপর আবার কি হচ্ছে, আবার একটু দাম বাড়ছে, তখন বেড়ে দামটা কত হলো না 150 টাকা প্রতি কেজি। তাহলে ক্লোজ হচ্ছে কোথায়, এই 150 টাকা প্রতি কেজিতে। তাহলে মাছের দাম শুরু হয়েছিল কত টাকায়, 200 টাকায়, এবং বন্ধ হচ্ছে মাছের দাম লাস্ট কত টাকা দিয়ে, 150 টাকা দিয়ে। তাহলে এখানে কি হচ্ছে, 200 টাকা থেকে 150 টাকা মানে দাম কমছে। তাহলে এই যে বডিটা হবে এটা কি রঙের হবে, এটা হবে লাল রঙের। কেন না, কারণ দাম কমছে, অর্থাৎ ওপেন হয়েছিল যত টাকায় তার চেয়ে কম দামে ক্লোজ হচ্ছে, সেই জন্য এখানে লাল রঙ অর্থাৎ রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, অর্থাৎ বডিটা হচ্ছে রেড। এখানে আমরা কি দেখেছিলাম, ওপেন হয়েছে 100 টাকায় কিন্তু ক্লোজ হয়েছে কত টাকায়, 110 টাকায়, সেই জন্য বডিটা কি হয়েছিল, গ্রিন হয়েছিল। এখানে ওপেন হয়েছে বেশি দামে কিন্তু ক্লোজ হয়েছে কম দামে, সেই জন্য কি বডিটা রেড হয়েছে। এই গেল বডি। এবার উইকগুলো আমরা কি করে ঠিক করব না, ম্যাক্সিমাম কত অবধি গেছে 200 টাকা থেকে, ম্যাক্সিমাম গেছে 300 টাকা অবধি, তাই 300 টাকা অবধি আপার উইক অর্থাৎ ওপরের উইকটা থাকবে, এবং সবচেয়ে কত নিচে অবধি দাম গেছে না, দাম গেছে 100 টাকা অবধি, তাই লোয়ার উইকটা কত থাকবে 100। এই হলো ক্যান্ডেলস্টিক। এই পুরো ঘটনাটা শুধুমাত্র এই একটি ক্যান্ডেলের মাধ্যমে বোঝানো গেল যে কখন কিভাবে ওর দাম কমেছে বা বেড়েছে। এবার আসি টাইম ফ্রেম। আমরা পেট্রোলের ক্ষেত্রে কি দেখেছিলাম, 1 মাস, এখানে টাইম ফ্রেম কত হবে, 1 ডে, 1 দিন। কারণ কি না, ওই 1 দিনের বাজারেই তো কতটা দাম বেড়েছে বা কমেছে সেটা আমরা অ্যানালিসিস করেছি, তাই এর টাইম ফ্রেম হবে 1 দিন। অর্থাৎ এই যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এইটা হচ্ছে 1 ডে টাইম ফ্রেমের ক্যান্ডেল। এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল এটা হচ্ছে 1 মান্থের টাইম ফ্রেমের ক্যান্ডেল। বোঝা গেল টাইম ফ্রেম কি এবং ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। এবার আমরা এইচডিএফসি ব্যাংকের উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে ক্যান্ডেলস্টিক লাইভ মার্কেটে তৈরি হয়। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আজকে গ্রো ব্রোকিং যে অ্যাপ আছে সেটা ব্যবহার করছি। আমি কোনো রেকমেন্ড করছি না এই অ্যাপ আপনাদের ব্যবহার করা উচিত কিনা, আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এই অ্যাপটি খুলেছি এবং আজকে এই এইচডিএফসি ব্যাংকের শেয়ার নিয়ে আলোচনা করছি। এই ব্যাংকের শেয়ার আপনাদের কেনা উচিত কিনা আমি সেই ব্যাপারে যাচ্ছি না, আমি শুধুমাত্র ক্যান্ডেলস্টিক বোঝানোর জন্য আপনাদেরকে এই অ্যাপটি ইউজ করছি এবং এই শেয়ারটি নিয়েছি। এখানে আমরা দেখছি কি ডেলি টাইম ফ্রেমে আমরা ক্যান্ডেলস্টিক নিয়েছি। ক্যান্ডেলস্টিকটা যদি দেখি আজকের দিনের অর্থাৎ 27শে নভেম্বর 2024, তাহলে দেখতে পাচ্ছি কি এটা কি গ্রিন রঙের অর্থাৎ সবুজ রঙের। তার মানে কি এটা ওপেন হয়েছিল 1790 টাকার কাছাকাছি এবং ক্লোজ হয়েছে 1809 টাকার কাছাকাছি। যেহেতু এর ওপেনিং প্রাইসের চেয়ে এর ক্লোজিং প্রাইস বেশি, সেই জন্য এটা সবুজ রঙের হয়েছে। এবং কতটা নিচে নেমেছিল এর দাম আজকের দিনে, নেমেছিল 1785 টাকার কাছাকাছি, এবং ম্যাক্সিমাম কতটা উঠেছিল আজকের দিনে না 1816 টাকার কাছাকাছি। অর্থাৎ এই যে ডেলি ক্যান্ডেল, এইটা হচ্ছে ওপেনিং, এইটা হচ্ছে ক্লোজ, এইটা হচ্ছে আপার উইক কত দূর অবধি গেছে অর্থাৎ ম্যাক্সিমাম দাম কত গেছে
আর নিচে হচ্ছে কত নিচে অবধি আজকে এর দাম নেমেছিল। এটা হচ্ছে 1 ডে টাইম ফ্রেম, অর্থাৎ একদিনের ক্যান্ডেল। এইটাকে যদি আমরা 1 মান্থ করি তাহলে কি দেখতে পাবো, এটা হচ্ছে 1 মান্থ ক্যান্ডেল, অর্থাৎ এক মাসে এই এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রাইস কতটা বেড়েছে বা কমেছে সেইটা বোঝানোর জন্য এই ক্যান্ডেল তৈরি। এর এক মাসের ক্যান্ডেলে যদি দেখি তাহলে এর ওপেন হয়েছিল কত 1732 টাকায়, ক্লোজ হয়েছে কত 1808 টাকায়। যেহেতু এর দাম বেড়েছে অর্থাৎ এর ওপেনিং প্রাইস থেকে এর দাম ক্লোজিং প্রাইসের দিকে গেছে অর্থাৎ ওপরে উঠেছে, সেই জন্য এটা সবুজ রঙের হয়েছে। এবং ম্যাক্সিমাম কতটা নিচে নেমেছিল যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 1670-এর কাছাকাছি নিচে নেমেছিল, এবং কতটা উঠেছিল ম্যাক্সিমাম এর দাম যদি দেখি তাহলে দেখতে পাবো 1817 টাকার কাছাকাছি এর দাম পৌঁছেছিল। এখন কত দাম চলছে 1809 টাকা, অর্থাৎ এক মাসে এর দাম বেড়েছে কত না 1732 থেকে 1809 অবধি, এতটা এর দাম বেড়েছে। তাহলে বোঝা গেল ক্যান্ডেল স্টিক থেকে আমরা কিভাবে কোনো শেয়ারের দাম কত চলছে এবং প্রত্যেক টাইম ফ্রেমে এর দাম কত বেড়েছে, অর্থাৎ এক মাসে কত বেড়েছে আমরা দেখতে পাচ্ছি, এক দিনে কত বেড়েছে আমরা এর ডেলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি। এইটাকে যদি আমরা দেখি 1 ঘন্টায় এর দাম কত বেড়েছে তাহলেও সেখানেও দেখতে পাবো, অর্থাৎ 1 ঘন্টায় একটি ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ এই একটি ক্যান্ডেল তৈরি হয়েছে 1 ঘন্টায়। এবার টাইম ফ্রেম যদি আমরা আরও কমিয়ে দিই 30 মিনিট করে দিই, তখন কি এই একটি ক্যান্ডেল তৈরি হয়েছে 30 মিনিটে। আমরা যদি টাইম ফ্রেম 15 নিই তাহলে এই 15 মিনিটে একটি ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ 15 মিনিটে এই শেয়ারের দাম কত বেড়েছে বা কমেছে এবং কত নিচে অবধি গেছিলো এবং কত ওপর অবধি গেছিলো, তাই একটি ক্যান্ডেলের মাধ্যমে আমরা বুঝতে পারি। এবার যেহেতু এখানে লাস্ট ক্যান্ডেলটাই কি দেখা যাচ্ছে, এই ক্যান্ডেলটাই কি দেখা যাচ্ছে না এর ক্যান্ডেলটার রং হচ্ছে লাল, অর্থাৎ এর দাম কমেছে লাস্ট 15 মিনিটে। কততে শুরু হয়েছিল 1810-এ শুরু হয়েছিল, অর্থাৎ ওপেনিং প্রাইস 1810, ক্লোজিং প্রাইস কত না 1809 টাকা 50 পয়সার কাছাকাছি। কত দূর অবধি উঠেছিল, কত ওপর অবধি উঠেছিল 1810 টাকা 66 পয়সা অবধি, কত নিচে অবধি নেমেছিল 1807 টাকা 67 পয়সা অবধি। তাহলে একটি ক্যান্ডেলের মাধ্যমে আমরা এই শেয়ার প্রাইস 15 মিনিটে কতটা মুভ করেছে সেটা আমরা জানতে পারি। আবার যদি 1 মান্থ করে দিই তাহলে দেখতে পাবো এক মাসে এই শেয়ারের দাম কতটা ওঠানামা করেছে। বোঝা গেল ক্যান্ডেল স্টিক কীভাবে তৈরি হয় এবং টাইম ফ্রেমের সাথে ক্যান্ডেল স্টিকের কী সম্পর্ক। এরপরেও যদি কোনো আপনাদের ডাউট থাকে তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।